এই সময় গাছে ফল ধরে, দেখো কি পুচকি পুচকি ফল। মেঘালয় নামটার সঙ্গেই রয়েছে মেঘেদের আনাগোনা। আমরা এরকম একটা জায়গায় এলাম, এখানে রয়েছে হাইওয়ে ধাবা। এই ফলটার এতটা মানে বিরাট আকারের জন্য এটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফল। একটা তুলবো না। আমরা এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা প্রায় প্রত্যেক বাঙালির জন্যই এক প্রকার তীর্থক্ষেত্র। মনে দেও বলেছে যাবো যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী আর সঙ্গে রয়েছে শুভেন্দু। শুরু করছি অড কাপলের আর একটা বাম্পার এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগটা তো ইভেন অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি গৌহাটি থেকে শিলংয়ের পথে। আজ 7ই জানুয়ারি 2024, ঘড়িতে এখন বাজে সকাল 8:20। শার্প 8টার সময় আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম। রাস্তায় একটুখানি কেক আর চা খেয়েছি। এরপরে আরও যখন এগিয়ে যাব তারপরে রাস্তায় যা পাবো একটু ভারী কিছু খেতে হবে। তবে আপাতত গুয়াহাটি শহরের মধ্যেই রয়েছি। শহরটা ভীষণই সুন্দর এবং এখন তো আমরা গুয়াহাটি বলি, আগে গৌহাটি নাম ছিল। আমি তো বললাম হালকা কেক চা খেয়েছি, আর এদিকে শুভেন্দুর মুখ চলছে। রোড জার্নি না খেলে হয় বলুন? গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব সড়ক পথে বলছে 100 কিলোমিটার মতো। তো মোটামুটি আমরা 20 কিলোমিটার ড্রাইভ করে এসে গেছি। আর এটার গোটা টাইম ডিউরেশনটা অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘন্টায় বলছে গুগল। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় রোড দাদা বলছিলেন যে কন্ডিশন একটু এদিক ওদিক হতে পারে। প্লাস এখনো অবধি মোটামুটি সেই রকম ট্রাফিক আমরা পাইনি, হালকা ফুলকা ট্রাফিক পেয়েছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমরা বেরিয়েছিলাম সকাল 8টাতে। গোটা কুমায়ুন জুড়ে আপনাদের দেখিয়েছিলাম চির গাছের সারি, আর এই মেঘালয় ঢুকতেই চতুর্দিকে কেবল সুপুরির গাছ। এই দেখুন, দাঁড়িয়েছে একটা টোল প্লাজাতে। এখান থেকে শুরু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6। গুগল বলছে NH6 হচ্ছে গৌহাটি থেকে শিলং যাওয়ার সব থেকে কনভিনিয়েন্ট রাস্তা, এবং এই রাস্তাটায় এমনি রোড কন্ডিশন কম্প্যারেটিভলি বেটার। মেঘালয় নামটার সঙ্গেই রয়েছে মেঘেদের আনাগোনা, মানে মেঘেদের বাড়ি। শুনেছি যে এখানে যখন তখন মেঘ এসে কিন্তু গোটা আবহাওয়াটা পুরো সাদা করে দেয়, আবার যখন মেঘ সরে যায় তো সরে যায়। তো দেখা যাক সেরকম কোনো ভিউ আমরা পাই কিনা। ঘড়িতে এখন বাজে 9:20। আমরা এরকম একটা জায়গায় এলাম, এখানে রয়েছে হাইওয়ে ধাবা। খুব সুন্দর পার্কিং লট রয়েছে, কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট যারা গাড়ি বুক করে যাচ্ছে। এইটাই সেই পয়েন্ট যেখানে সকালে জলখাবার খেতে হবে, কারণ দাদা বললেন, মানে ড্রাইভার দাদা বললেন যে এরপরে আগে কোনো হোটেল সেরকম নেই, তো রিস্ক নিয়ে লাভ নেই, এখানেই খাওয়াটা সেরে নেওয়া যাক। চাই, এক কাপ চাই দিন। তুমি খাবে চা? না, আমি চা খাবো না। এই হচ্ছে আমার আলুর পরোটা, সঙ্গে আবার ঘুগনি দিয়েছে, যেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম শুধু দই দিয়ে দেবে, দইও দিয়েছে আর একটা আচার দিয়েছে। আর শুভেন্দু খাচ্ছে সকাল সকাল তড়কা রুটি। মেঘালয়ের যেখানে এসে আমরা এই খাওয়া দাওয়া করলাম, আর এখন যে রাস্তার ওপর দিয়ে চলেছি
এটা হচ্ছে মেঘালয়ের নংপো জেলা। মেঘালয়ের একটা বড় সংখ্যক জনগণ এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই রবিবার কিন্তু মেঘালয়ের বেশিরভাগ দোকান বন্ধ থাকে, কারণ তারা প্রেয়ার করতে চার্চে যায়। স্বাধীনতার পর থেকে 1970 সাল পর্যন্ত এই মেঘালয় কিন্তু আসামের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। 1970 সালে কেন্দ্রের সিদ্ধান্তে খাসি এবং জয়ন্তিয়া হিলসকে নিয়ে তৈরি হয় মেঘালয় রাজ্য। মেঘালয় হলো একটা সম্পূর্ণ ট্রাইবাল স্টেট। এখানে যে 3টি পাহাড়, গাঢ়, খাসি আর জয়ন্তিয়া, সেই 3টি পাহাড়ের যে অধিবাসীরা, তাদের কিন্তু ভাষা, খাবার সব কিছুর মধ্যেই একটা পার্থক্য আছে। এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ, যেমন খাসি যে জনজাতি তারা যেমন খাসি ভাষা বলে, এবং জয়ন্তিয়া পাহাড়ের যে অধিবাসীরা তারা স্যাংটাম বলে। তো এই ভাষাগুলো কিন্তু একে অপরের সঙ্গে কোনো মিল নেই। শুভেন্দু যেমনটা বললো, গাঢ়, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়, এই পাহাড়গুলোর নামকরণ হয়েছে কিন্তু এখানকার এই জনজাতির থেকে। আর মেঘালয়ের ম্যাপটা যদি একটু ছোট করে বলতে হয়, তাহলে এর মধ্যিখানে যেটা, সেটা হচ্ছে খাসি, যার উপর শিলং অবস্থিত। আর পূর্বে রয়েছে জয়ন্তিয়া, আর পশ্চিমের দিকে রয়েছে গাঢ়। NH6 এর রাস্তাঘাট কিন্তু মাখন, মানে যেরকম চওড়া আর পাহাড়ের ওপর সেই রকম বাঁক। এই টার্নটা দেখুন। গুয়াহাটি থেকে মেঘালয় যাওয়ার পথেই পড়বে উমিয়াম লেক। আর এই উমিয়াম লেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। নিচেও অনেক গাড়ি দাঁড় করাচ্ছে, একটু ওপরে এসে গাড়ি দাঁড় করাতে গেলে খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। লেকের ভিউ পয়েন্টে গাড়ি দাঁড় করাতে গেলে তার জন্য কিন্তু দিতে হবে একটা পার্কিং চার্জ, আর সেটা হলো 30 টাকা। শিলংয়ে এই যে প্রপার্টিটা, যেখানে আমরা আজ নাইট স্টে করব, এটা একটা হেরিটেজ প্রপার্টি। আর এই ইন্দ্রাণী বসে আছে, মনে হচ্ছে না অন্য কোথাও একটা চলে এসেছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দারুণ। তো হোটেলে আমাদের যে দুটো লাগেজ ছিল সেই দুটো লাগেজ রেখে দিয়েছি, আর রিসেপশনে বলে দিয়েছি, কারণ চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, এখনও দুপুর 12টা বাজেনি। তো আমি বলে দিয়েছি ওদেরকে আমাদের রুমে লাগেজগুলো দিয়ে দিতে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি শিলংয়ের লোকাল সাইট সিইং।
আমরা প্রথমেই যাচ্ছি শিলং পিকে, আর এই শিলং পিক ডিফেন্স এরিয়ার মধ্যে পড়ে। তাই শিলং পিক যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে সঙ্গে কিন্তু রাখতে হবে সচিত্র পরিচয়পত্র, সেটা চেক হবে। শিলং পিক যাওয়ার জন্য আপনাকে কাটতে হবে একটা টিকিট। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকেই আপনাকে তারা নিয়ে যাবে নিজেদের গাড়িতে, মানে আপনি যে গাড়ি করে আসবেন সেটা আপনাকে এখানে রেখে দিতে হবে। এই গাড়ি আর এন্ট্রি এই সব নিয়ে আমাদের দুজনের পড়লো 300 টাকা। 200 টাকা হচ্ছে গাড়ির, আর 50 টাকা করে এক একটা টিকিট, মোট 100 টাকা। আর এই টিকিটেই আপনি আবার ফেরত আসতে পারবেন। ওখানে যে গাড়ি আপনি ফাঁকা পাবেন সেটাতে উঠে গেলেই সেটা আপনাকে ফেরত নিয়ে আসবে। একটা জিনিস আমি ভুলও হতে পারি, সেটা হচ্ছে এই একটা পাইন গাছ পেয়েছি। এটা এখন পাইন গাছ না চির গাছ একটু কনফিউশন, কারণ ফলগুলো একই রকমই দেখতে, কিন্তু এই টাইমটা সাইডে আসো, কিন্তু এই টাইমটা যেটা বুঝতে পারছি এই সময় গাছে ফল ধরে। দেখো কি পুচকি পুচকি ফল, গোটা গাছ ভর্তি পুচকি পুচকি ফল হয়ে রয়েছে। আর যেহেতু ছোট মানে পরিপক্ক হয়নি তাই নিচে নেই, আমি নিচে এসে অনেকক্ষণ ধরে খুঁজলাম। ইন্দ্রাণী আর ইন্দ্রাণীর পাইন কোন। তো এসে পৌঁছেছি শিলং পিকে, আর এই শিলং পিকে আসার যে রাস্তাটা সেটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু ডিফেন্স এরিয়া তাই সেখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। শিলং পিকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড। গোটা মেঘালয় এখানে দেখা যাচ্ছে, আর এত সুন্দর, মানে আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। মানে প্রত্যেকটা পাহাড়ের সাথে প্রত্যেকটা পাহাড়ের এতটা তফাৎ, এতটা ভ্যারাইটি, সত্যি না এলে নিজে চাক্ষুষ না করলে বুঝতে পারতাম না। তবে এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, ওইখান থেকে বেটার ভিউটা আপনাদেরকে দেখাই। সাল পর্যন্ত এই শিলং ছিল ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। কিন্তু বেঙ্গল প্রভিন্স আর আসাম প্রভিন্সে থাকা ইংরেজদের সেই সময় দরকার ছিল একটা শীতের জায়গা, যেখানে তারা প্রচণ্ড গরমের দাবদাহে যখন আমাদের প্লেনসে সমতলে তাদের খুব কষ্ট হতো, তখন তারা এমন একটা জায়গা খুঁজছিল যাতে তারা সেখানে ছুটি কাটাতে আসতে পারে। আর তখনই তারা বেছে নেয় এই শিলংকে। সেখানেই তারা গড়ে তোলে অনেক সুন্দর সুন্দর কটেজ, বেশ কিছু প্রপার্টি, আর সেখানেই এসে থাকতে শুরু করে। তারপর দেশ স্বাধীন হয়, আর এই শিলং হয়ে যায় আসাম ও মেঘালয়ের ফেভারিট হিল স্টেশন। এলিফ্যান্ট ফলস দেখা হয়নি, সেই কারণে ইন্দ্রাণী কান্নাকাটি করছে। কারণ হচ্ছে আমি এত এক্সপেক্ট করে এসেছিলাম, এত ছবি টবি দেখেছি, একজন কে মারা গেছে বললেন ওই জন্য বন্ধ। হ্যাঁ, এলিফ্যান্ট পার্কের একজন স্টাফ মারা গেছে, তো সেই কারণে বন্ধ রেখেছে আজকে। তাই জন্য আমরা একটা ওই এলিয়ট পার্ক টাইপের শিলংয়ের একটা পার্কে চলে এসেছি। ওরকমই লাগছে কিন্তু না, কিন্তু চিন্তা নেই, তো আমি এলিফ্যান্ট পার্ক দেখিয়ে নিয়েই ফিরবো। এলিফ্যান্ট পার্ক, এই এলিফ্যান্ট ফলস। তবে হ্যাঁ, এলিফ্যান্ট ফল আজকে দেখা হলো না, কিন্তু কাজিরাঙ্গার বুকে আমরা যে এলিফ্যান্ট সাফারি করেছি সেই ভিডিওটা কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট রইল অবশ্যই করে কিন্তু দেখবেন, এখনো যারা দেখেননি, আর কমেন্ট কিন্তু করা চাই। এক্স্যাক্টলি। এই পার্কে এসে ইন্দ্রাণী একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে,
আমিও ভীষণ অবাক হয়েছি, সেটা হচ্ছে হোয়াইট রোজ। সাদা গোলাপের গাছ, তাও এরকম একটা এত বড়। এই দেখুন, শুধু একটু পিছিয়ে যা, আমি দেখাই হাইটটা একটুখানি, তুই জাস্ট পিছিয়ে যা। এই যে আমি এই গাছের তলায় দাঁড়িয়ে আছি, আর এই আমার গাছের মানে মাথার উপরে পুরো সাদা গোলাপ। বলছি কি একটা তুলবো? না এই গাছটা কেমন লাল শাকের মতো না পাতাগুলো? তুলে নিয়ে গিয়ে আজকে ওই আমাদের হেরিটেজ হোটেলে গিয়ে বলবো একটু বড়ি ভাজা দিয়ে লাল শাক নাকি? আজকে আমাদের এমনই দশা, এলিফ্যান্ট ফল তো দেখা হলো না, ঢুকে পড়েছে একটা চিলড্রেন্স পার্কে। মানে রবিবার দিন পুরো কচি কাচাদের ভিড়, সবাই পিকনিকের মুডে রয়েছে। আর এখানে সমস্ত দোলনা রয়েছে, ওদিকে মেরিগো রাউন্ড রয়েছে। তবে নিশ্চিতভাবে ওগুলো আর কি বিলো 10 ইয়ার্স, ওখানে এন্ট্রি মিলবে না আজকে আমার। গেটের দাদা, গেটে যিনি গেটকিপার ছিলেন, বললো যে ভেতরে বাচ্চা লোককে লিয়ে ছোটা সা জু হ্যাঁ, এরকম করে ছোটা সা জু দেখে ওই যে হাঁস টাস সব রয়েছে। ওটা কোনো রাজহাঁস না, ওটা একটা ওই পাখিটা ওই যা টাক 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 করেছিল, যেটা নন্দন কাননে। সেই নন্দন কাননে পুরো জুতোর সোল যেমন হয় বড়, পাখিটার ঠোঁটটা না ওই রকম। দেখাচ্ছি আপনাদের, নন্দন দাঁড়ান। কাননে গেছিলাম, এখানেও রয়েছে একটা বড় ভাই, বিরাট। Feeding and teasing not allowed. কি পানি দেখতে মনে হয়। এই আমার না এটা বুঝতে ভুল হয়েছে, জানিস তো? কি এটাই অ্যাকচুয়ালি বাচ্চা লোক কা জু। আমি দুটো হাঁস দেখে ভাবছি ওইটাই জু। শিয়াল, ওলি বাবলি, লেদের শেষ নেই জীবনে। কেমন করছে দাদুদের মতো। এয়ার কোয়ালিটি যে কথাটা, আমি না আগে এটা বুঝতাম না এতটা, যে সত্যি কি এয়ার কোয়ালিটির ফলে আমাদের শ্বাস নিতে খুব একটা মানে পার্থক্য হয়। কিন্তু এই আপনারা যদি গুয়াহাটি এসে সেখান থেকে মেঘালয় আসেন, আপনি নিজেই বুঝতে পারবেন। গুয়াহাটিতে শ্বাস নিয়ে দেখুন আর এখানে শ্বাস নিয়ে দেখুন, আকাশ পাতাল তফাৎ। গুয়াহাটিতে না এত বেশি ইদানিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে যে প্রচণ্ড চারিদিক ধোঁয়া ধোঁয়া, সারাদিন সকালবেলাটা তো ধোঁয়ার সাথেই ভরা থাকে। অথচ মেঘালয় যখন থেকে এসেছি, কি ক্লিন, আকাশ ক্লিন, রাস্তাঘাট পরিষ্কার, ভীষণ সুন্দর, ভীষণ। আমরা এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা প্রায় প্রত্যেক বাঙালির জন্যই এক প্রকার তীর্থক্ষেত্র। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনে শিলং এসেছেন মোট 3 বার, 1919, 23 আর 27। এই জিতভূমি বাড়িতে বসে তিনি লিখেছেন রূপক সাংকেতিক নাটক রক্তকরবী, লিখেছেন অজস্র কবিতা, লিখেছেন শিলংয়ের চিঠি। কিন্তু দুঃখের বিষয়, এই বাড়িটি বিক্রি হয়ে গেছে। মেঘালয় সরকারের উচিত ছিল যে বিশ্বকবির যে স্মৃতি বিজড়িত বাড়ি তা রক্ষণাবেক্ষণ করা এবং সাধারণ দেশবাসীর জন্য তা খুলে দেওয়া, যেখানে একটা টিকিট কাউন্টার থাকবে, সবাই টিকিট কেটে ভেতরে যাবে, তার ব্যবহৃত জিনিসপত্র দেখবে। তিনি যখন এখানে থাকতেন সেই সময়ে তার রচনা, তার ছবি, সেগুলো যদি সাজানো থাকতো, মানে মোট কথা একটা যদি মিউজিয়াম হতো, তাহলে বিষয়টা হয়তো খুব সুন্দর হতো। তো আমরা এখন রয়েছি ক্যাথেড্রাল অফ মেরিতে। এটা হলো নর্থ ইস্টে সব থেকে বড় ক্যাথলিক চার্চ।
অদ্ভুত এক মেলবন্ধন ক্রিশ্চিয়ানিটির সঙ্গে মেঘালয়ের ট্র্যাডিশনের। এই যে তিনটে পাথর, এটাকে ওরা ভীষণ রকম স্যাক্রেড মনে করে এবং সেটা একটা ট্রাইবাল কালচার। কিন্তু ভেবে দেখুন, একটা ট্রাইবাল কালচারের সঙ্গে পাশ্চাত্য থেকে আসা একটি ধর্ম, তার কীরকম মেলবন্ধন ঘটেছে এই রাজ্যে। মেঘগুলোর কালার কি দারুণ। বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। আমরা এখন রয়েছি শিলংয়ের ওয়ার্ডস লেকে। লেকটার নাম ওয়ার্ডস লেক কারণ তৎকালীন যে আসামের কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ডস, তিনি এই লেকের প্ল্যান করেন এবং তার তত্ত্বাবধানেই এই লেকটা তৈরি হয়। পুরো শিলংয়ে আলাদা করে কিন্তু এরকম করে ইউজ মি লিখে ডাস্টবিন করে দেওয়া নেই, এইরকম বেতের করে দেওয়া আছে, এগুলোই কিন্তু ডাস্টবিন। তাই নিজ দায়িত্বে সমস্ত আবর্জনা এখানেই ফেলবেন। অবশেষে পাহাড়ে এসে একটু মোমোর দেখা পেয়েছি, না খেলে কিন্তু ভগবান পাপ দেবে, তাই তো? খেয়ে বলো। অলরেডি মুখ চলছে। সবথেকে বড় কথা, 60 টাকায় 10 পিস মোমো, যা কল্পনারও মানে অতীত। ভালো ভালো ভালো। এগরোল জিনিসটা আমার আর ইন্দ্রাণীর দুজনের মালদার খুব পছন্দ। কেন? কারণ ওখানে এগরোলে জগঝম্প অনেক কিছু করা হয় না, জাস্ট ডিমটা আর এইটা খুব পাতলা হয়। হ্যাঁ, ডোটা খুব পাতলা, রুটিটা খুব পাতলা। রুটিটা না ভেতরে দিয়েছে, দেখে দেখা ডিমটা বাইরে, মানে উল্টো রোল করেছে, উল্টো রোল করেছে। তো এরকম পাতলা রোল খেতে আমার আর ইন্দ্রাণীর দুজনেরই ভালো, মানে রোলে এক গাদা জগঝম্প আর ওই এক গাদা মোটা একটাই পরোটা, মোটা, হ্যাঁ ভালো লাগে। পচা। খেয়ে বলো, খেয়ে বলো। সুন্দর, ভালো খেতে, খেয়ে দেখো। কাট টু 10th জানুয়ারি। আগের দিন যেদিন আমরা শিলংয়ের লোকাল সাইট সিইং করেছিলাম, সেদিন আমরা এসেছিলাম কিন্তু এলিফ্যান্ট ফলসে। সেদিন এখানকার একজন এমপ্লয়ের মৃত্যু হওয়াতে ফল ছিল বন্ধ। তো আপনারা যারা শিলংয়ে আসছেন, যেদিন শিলংয়ের লোকাল সাইট সিইং করবেন, যেমন কি ধরুন শিলং পিক, তারপরে হাইড্রা লেক, ওয়ার্ডস লেক, এগুলো যেদিন করবেন সেদিন কিন্তু এলিফ্যান্ট ফলস আপনারা দেখতে পারেন। তবে আজ আমরা ফিরছি চেরাপুঞ্জি থেকে। আমাদের কিন্তু মেঘালয়, চেরাপুঞ্জি সমস্ত কিছু কভার করা হয়ে গেছে। ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে। তবে আপাতত আপনারা এলিফ্যান্ট ফল এনজয় করুন। এই ফলটার এতটা মানে বিরাট আকারের জন্য এটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফল। তবে আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন যে কোভিডের আগে কিন্তু এই এলিফ্যান্ট ফলে ঢোকার টিকিট চার্জ ছিল মাথা প্রতি 30 টাকা। তো এখন আমরা এলাম, এক একজনের 100 টাকা করে লাগলো, দুজনের 200 টাকা। কোভিডের পরে সব কিছু হয়ে গেছে দামি, সব মানুষেরই দাম নেই। এলিফ্যান্ট ফল দেখে এসে সোজা এদিকে চলে গেছে সিঁড়ি। সিঁড়ি আমাদের কোথায় নিয়ে যায় এখন সেটাই দেখার।
গুয়াহাটির যেমন রয়েছে ফ্যান্সি বাজার, এই মেঘালয়ের রয়েছে পুলিশ বাজার। এখন আমরা পুলিশ বাজারে দাঁড়িয়ে আছি। এখানে একটা খুব বড় সড়ো মার্কেট রয়েছে, কিন্তু ওই যে আজকে মেঘালয়াবাসীর রবিবার, তাই রবিবার দাদা বললেন যে সব দোকানপাট হয়তো খোলা পাবো না, কিছু কিছু খোলা পাবো। আপনারা যারা প্ল্যান করছেন মেঘালয়া, আমরা যেমন একটু অফ রুটে রয়েছি, পুলিশ বাজারে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আপনারা এখানে এসে অবশ্যই রুম দেখে তবে বুক করবেন। এই কথাটা বারবার বলে দেওয়াটা ভালো, তাই না শুভেন্দু? কারণ পুলিশ বাজারে কিন্তু যে হোটেলগুলো আছে তার যা ছবি দেখবেন মেক মাই ট্রিপে, সেরকম কিন্তু রুম হবে না, সব ক্ষেত্রে হবে না। তো সেই জন্য একবার একটুখানি কথা বলে, বা যারা ধরুন অন স্পট বুকিং করছেন তারা কিন্তু একটুখানি রুম টুম দেখে তারপরে বুক করে নেওয়াটাই ভালো। ছোট না এটা, এটা তো ছোটদের। আর এটা কাপকেক। শিলংয়ের পুলিশ বাজারে যদি সস্তায় জিনিসপত্র কিনতে চান তাহলে অবশ্যই আসবেন হচ্ছে একেবারে রবিবার দিকে। কারণ হচ্ছে যে রবিবার এখানকার যারা লোকালস তারা কিন্তু রোববার শপিং করতে আসে, ফলে রোববার যেহেতু শপিং করতে আসে লোকালসরা, তাই দাম টামগুলো কিন্তু লোকালদের অনুযায়ী পাবেন। আর প্রচুর এরকম দোকান খোলে যেগুলো আপনি অন্যান্য দিন পাবেন না। এই ছিল আমাদের গুয়াহাটি থেকে মেঘালয় এবং মেঘালয় শিলংয়ের লোকাল সাইট সিইং এর ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন, আর সব শেষে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।